অবশেষে দেখলাম বেঙ্গল ফাইলস। অনেক কষ্ট করে কোনো রকমের সিনেমাটা দেখলাম। সিনেমা দেখতে বসে কেমন একটা জরুরি অবস্থার সময় আছি এরকম ফিলিংস হচ্ছিল। যাই হোক, সেই সব কথা আজকে আর বলবো না। আজকে বলবো যে সিনেমা নিয়ে এত বিতর্ক, এত ধরনের আলোচনা, সে বেঙ্গল ফাইলস কেমন হলো। সিনেমাটা ইতিহাসের সঙ্গে কতটা সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে আর কতটা এর মধ্যে রয়েছে গল্প। আজকে আলোচনা করব একজন পরিচালক হিসেবে বিবেক অগ্নিহোত্রী কতটা সফল হয়েছেন বেঙ্গল ফাইলস বানাতে গিয়ে, আর সিনেমাতে যেসব অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন তারাও বা কতটা দক্ষতা দেখাতে পেরেছেন। আপনাদের বলবো যে এই সিনেমা সত্যিই তৃণমূল কংগ্রেসের জন্য কোনো ভয়ের কারণ রয়েছে কিনা, বা এই সিনেমা হিন্দু মুসলমানের মধ্যে বিদ্বেষ তৈরি করতে পারে কিনা। নমস্কার, আই এম বোসের একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। প্রথমেই বলবো সিনেমার গল্পে একটা চমক রয়েছে। গল্পটা কিন্তু শুরু হচ্ছে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গকে নিয়ে। একজন সিবিআই অফিসার, তিনি দিল্লি থেকে অ্যাপয়েন্টেড হয়ে আসছেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অঞ্চলে একজন মুসলিম এমএলএ এক দলিত হিন্দু কন্যাকে গায়েব করে দিয়েছে। দলিত হিন্দু কন্যাটি পেশায় একজন সাংবাদিক ছিলেন। মুসলিম এমএলএ কিভাবে বাংলাদেশ থেকে ট্রেসপাসার ঢুকিয়ে পশ্চিমবঙ্গের সরকার টিকিয়ে রাখার চেষ্টা করছে, সেই বিষয়টা সে কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরতে চেয়েছিল, আর সে কারণেই তাকে গায়েব করে দিয়েছে এমএলএ। গল্পের শুরুটা এখান থেকে হয়। সুতরাং বুঝতেই পারছেন তৃণমূল কংগ্রেসের এই সিনেমাটা নিয়ে যথেষ্ট আপত্তি থাকার কারণ কিন্তু রয়েছে। তার কারণ কিছুদিন আগেই মুর্শিদাবাদের তৃণমূল এমএলএ তিনি যে হুঙ্কার ছেড়েছিলেন তা এই বিষয়ের সঙ্গে খুব পরিষ্কারভাবে যুক্ত, এবং সেই বিষয়টা আমাদের মনে হয়েছে কোনোভাবে সিনেমাতে দেখানো হয়েছে। নাম পাল্টে দেওয়া হলেও জায়গার নাম, স্থানের নাম, পশ্চিমবঙ্গের বর্তমান স্ট্রেস পাসারের সমস্যা, এগুলোকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেগুলো কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলছে। হয়তো এই বিষয়গুলো আগে থেকে জানতে পেরেই পশ্চিমবঙ্গের সিনেমার সমস্ত শো বাতিল করা হয়েছিল। কোনো এক অদৃশ্য হাত পশ্চিমবঙ্গের কোনো সিনেমা হলে সিনেমাটাকে রিলিজ হতে দেয়নি। কেন, সেটা আমার কাছে আরও স্পষ্ট হয়ে গেল। যদি 1946 সালের নোয়াখালীর হিন্দু নিধন বা গ্রেট ক্যালকাটা কিলিংসের হিন্দু নিধন নিয়ে সিনেমাটা তৈরি হতো, তাহলে মনে হয় এতটা আপত্তি থাকতো না, কিন্তু সেটা হয়নি। সিনেমার মধ্যে বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থার সঙ্গে 1946 সালে বাংলার অবস্থার তুলনামূলক আলোচনা খুব ভালোভাবে করা হয়েছে। বিষয়টা এতটা গভীরে গিয়ে রিসার্চ করে মিলিয়ে দেখানো হয়েছে যে তা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান শাসকের আপত্তি থাকাটা খুবই স্বাভাবিক। সিনেমার শুরুটা, মানে গল্পের শুরুটা হয় এইভাবে। একটা দলিত হিন্দু কন্যাকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখেছে এক মুসলমান এমএলএ সর্দার হুসেইন, এবং সেই সর্দার হুসেইনই ভারত বিরোধী সমস্ত কাজের সঙ্গে লিপ্ত। সিবিআই অফিসার এখানে তদন্ত করতে এসে দুজন সাসপেক্টকে পায় সেই মেয়েটার গায়েব হয়ে যাওয়ার ব্যাপারে। একজন হলেন এক বৃদ্ধা মহিলা ভারতী ব্যানার্জি, এবং তার বাড়িতেই সেই হিন্দু দলিত মেয়েটা ভাড়া থাকত। আর অন্য একজন হলেন সেই মুসলিম এমএলএ সর্দার হুসেইন। প্রথমে বৃদ্ধা ভারতী ব্যানার্জিকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বাড়ি সার্চ করা হয়, এবং সেটা করতে গিয়েই সিবিআই অফিসার দর্শন কুমার খুঁজে পেলেন 1946 সালের বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন ছবি, এবং সেখান থেকে শুরু হয় মূল গল্প। তারা যৌবনে ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তার বাবা জাস্টিস ব্যানার্জি ছিলেন গান্ধীজির আদর্শ অনুপ্রাণিত কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। 1946 সালে দাঙ্গায় জাস্টিস ব্যানার্জির মতন সেকুলার গান্ধীবাদীকেও মুসলিম লীগের গুন্ডারা ছাড়ে না, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। ভারতী ব্যানার্জির মা সহ সমস্ত হিন্দুরা যে বাড়িতে লুকিয়েছিলেন সেই বাড়িকে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনো রকমে প্রাণে রক্ষা পায় ভারতী ব্যানার্জি। তারপর সারা কলকাতায় শুরু হয়েছিল নির্বিচারে মুসলিম লীগের হিন্দু নিধন। কোনো রকমে প্রাণে রক্ষা পেলেও ভারতী ব্যানার্জির মনে চিরকালের মতন গেঁথে গিয়েছিল সেই হিন্দু নিধনের ছবি। সারা জীবন ভারতী ব্যানার্জি সেই ভয়াবহ স্মৃতিকে বহন করে নির্বাসনে রয়েছেন। বর্তমান পশ্চিমবঙ্গে বসে ভারতী ব্যানার্জি আবার সেই 1946 সালের ছায়া দেখতে পাচ্ছেন। তার মনে হচ্ছে যেভাবে চারিদিকে গোপনে গোপনে পাকিস্তানপন্থীরা ভারত ভাঙার চক্রান্ত করেছিল, হিন্দুদের হত্যা করার চক্রান্ত তৈরি করেছিল, একই ঘটনা ঘটছে বর্তমানে। 2025 সালে বসে 1946 সালের ইতিহাসের রিপিট হতে দেখতে পাচ্ছেন ভারতী ব্যানার্জি। সিনেমার মূল বিষয়বস্তুটা কিন্তু এখানেই। সুতরাং যারা যারা আমার রিভিউ শুনছেন তারা প্রত্যেকেই এবার বুঝে গিয়েছেন বর্তমান শাসক দলের মূল আপত্তিটা সিনেমাটাকে ঘিরে কোথায় ছিল। এবার বলবো সিনেমায় যে গল্পটা দেখানো হয়েছে, মানে আমি মূলত ইতিহাসের গল্পটার কথাই বলছি। 1946 সালের নোয়াখালীর হিন্দু নিধন আর গ্রেট ক্যালকাটা কিলিংসের হিন্দু নিধনের গল্প।
সেটা কতটা সত্যি আর কতটা পরিচালকের নিজের মস্তিষ্ক প্রসূত। প্রথমেই বলতে হবে, সিনেমার কারণে ভারতী ব্যানার্জির জীবন তৈরি করতে গিয়ে পরিচালক একটু কল্পনার আশ্রয় নিয়েছেন। ভারতী ব্যানার্জির জীবনের সঙ্গে বিপ্লবী বীণা দাসের জীবন কিছুটা মিলিয়ে দেখানো হয়েছে, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির গভর্নরের ওপর গুলি চালানোর বিষয়টা। তবে 1946 সালে দাঙ্গা দেখাতে গিয়ে কেন যে হঠাৎ করে বীণা দাসের চরিত্রের আদলে একজনকে তৈরি করা হলো, সেটা আমার মাথায় ঢুকলো না। এদিকে ভারতী ব্যানার্জিকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন ব্যারিস্টার রাজেন্দ্র লাল চৌধুরী। এই রাজেন্দ্র লাল চৌধুরী সেই চরিত্রটা কিন্তু মিথ্যে নয়। সত্যি তিনি নোয়াখালীতে হিন্দু মহাসভার সভাপতি ছিলেন, একজন বড় ব্যারিস্টার ছিলেন, নিজের বিরাট বড় বাড়িতে নোয়াখালীর অসহায় হিন্দু মহিলাদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং নিজে একা বন্দুক হাতে বহু মুসলিম গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই রাজেন্দ্র লাল রায়চৌধুরীর চরিত্রটাকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে এমনভাবে তুলে ধরা হয় যেন হঠাৎ করে ভারত স্বাধীন হয়ে গিয়েছিল। ইতিহাসের একটা বড় অধ্যায়কে এখানে চেপে দেওয়া হয়। এটা দেখানো হয় না যে এই স্বাধীনতার পেছনে কত বড় বড় দাঙ্গা ছিল, আর সেই দাঙ্গাতে কত হাজার হাজার অসহায় মানুষের প্রাণ গিয়েছিল। খুব সহজেই ভারতের স্বাধীনতা আসেনি। আমরা আমাদের চ্যানেল থেকে আজকে তার প্রকৃত আসল ছবিটা আপনাদের দেখাবো, আর যিনি অভিনয় করেছেন তার ছবিটাও দেখাবো। তাহলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দরভাবে একটা সত্য ইতিহাসকে সিনেমাতে তুলে ধরা হয়েছে। সেটা দেখে আমার সত্যি ভালো লাগছে। রাজেন্দ্রলাল রায়চৌধুরী মুসলিম গুন্ডাদের হাত থেকে হিন্দু মেয়েদের সম্মান বাঁচানোর জন্য নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। মুসলিম গুন্ডারা তার বাড়িতে আক্রমণ করে। অনেক যুদ্ধের পর রাজেন্দ্রলাল চৌধুরীকে তারা ধরে ফেলে এবং তার মাথাটা কেটে ফেলা হয়, তাকে বলি দেয়া হয়। এই নৃশংসতাকে ইতিহাসে তথাকথিত কংগ্রেসি কমিউনিস্ট ঐতিহাসিকরা সম্পূর্ণ চেপে গিয়েছিলেন। আর গ্রেট ক্যালকাটা কিলিংয়ে কলকাতার হিন্দু নিধন বিষয়টাতে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইতিহাসে সেই পুরনো ছবি ঘটনাগুলোকে মেকআপ আর সিকোয়েন্স অনুযায়ী এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখে সিনেমা হলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। কেউ কেউ বলতে পারেন সিনেমাতে নৃশংসতা ভয়ঙ্করভাবে ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু এটা তো ফ্যাক্ট। সেই সময়কার ছবিগুলো যদি দেখেন, বিশেষ করে হিন্দুদের দেহের উপর শকুন ঘুরে বেড়াচ্ছে, এই ছবিগুলো তো রয়েছে, এগুলো তো মিথ্যে নয়। আপনারা নেটেও সেগুলো সার্চ করে দেখে নিতে পারেন। 1946 সালের দাঙ্গার ছবি বলতেই বেরিয়ে আসবে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে কতটা গ্রাউন্ড ওয়ার্ক করে বিবেক অগ্নিহোত্রী সিনেমাটা বানিয়েছেন। এবার বলবো সিনেমায় অভিনেতা অভিনেত্রীদের চরিত্রগুলোর কথা। পাগল চতুরের ভূমিকায় মিঠুন চক্রবর্তী অনবদ্য অসাধারণ অভিনয় করেছেন। আমরা সিবিআই অফিসার অলোক পণ্ডিতের ভূমিকা দেখতে পাবো দর্শন কুমারকে। দর্শন কুমারকে এর আগেও কাশ্মীর ফাইলসে আমরা দেখেছি, তাকেই সিনেমার নায়ক বলা যায়। তিনিও অসাধারণ অভিনয় করেছেন। কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে তার অভিনয় কাশ্মীর ফাইলস আর বেঙ্গল ফাইলসের মধ্যে প্রায় অনেকটাই মিলে যাচ্ছে। এটা একটু পাল্টানোর দরকার ছিল। এদিকে গান্ধী চরিত্রে অভিনয় করতে গিয়ে অনুপম খেরকে আমার কোনো কোনো জায়গায় খুব একটা ভালো লাগেনি। তবে জিন্না চরিত্রে রাজেশ খেরা অসাধারণ অভিনয় করেছেন। মুর্শিদাবাদের এমএলএ সর্দার হোসেনের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় খুব সুন্দর অভিনয় করেছেন, তাকেও ভালো মানিয়েছে। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে তিনি যতটা দৃঢ়তা দেখাতে পেরেছেন, বাস্তব জীবনে তিনি যদি আরও একটু শক্ত চলে পরিচয় দিতেন তাহলে ভালো লাগতো। তরুণ আর্টিস্ট সৌরভ দাস একেবারেই ছক ভাঙা একটা চরিত্র। গোপাল মুখার্জির চরিত্রে অভিনয় করেছেন, অসাধারণ বললেও কম হয়। সৌরভ অসাধারণ অভিনয় করেছেন আপনি। বিশেষ করে গোপাল মুখার্জির এই চরিত্র, তার অভিনয়ে দর্শকদের নজর কাড়বে। আর মহিলা চরিত্রের জন্য ভারতী ব্যানার্জির তরুণী বয়সের অভিনয়টা করেছেন সিমরত কৌর রন্ধাওয়া। তাকে বাঙালি মেয়ের চরিত্রে বেশ মানিয়েছে। অন্যদিকে বৃদ্ধা ভারতী ব্যানার্জি বা মা ভারতীর চরিত্রে পল্লবী যোশীর মতন দক্ষ অভিনেত্রী অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন। কাশ্মীর ফাইলসের জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীর চরিত্র যে ধরনের অভিনয় করেছিলেন বেঙ্গল ফাইলসে, তার থেকে একেবারে অন্যরকম অভিনয় করেছেন। নিজের অভিনয়ের মুন্সিয়ানা ফুটিয়ে তুলেছেন পল্লবী যোশী। সিনেমার কয়েকটা দিকের মধ্যে শেষের অংশটা আমার একেবারেই ভালো লাগেনি। বিশেষ করে মুর্শিদাবাদের এমএলএ সর্দার হুসেইনিকে যখন গলা টিপে হত্যা করা হচ্ছে বা গলা টিপে হত্যা করছেন সিবিআই অফিসার, এই বিষয়টিকে আমার আরোপিত বলে মনে হয়েছে। কারণ বাস্তবে একজন সিবিআই অফিসারের চরিত্র অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি কম্পিটেন্ট হয়। এরকম অবাস্তব একটা ঘটনা দিয়ে শেষ করাটা আমার ভালো লাগেনি। অন্যদিকে দ্য ক্যালকাটা কিলিংসের দিনের ইতিহাসটাকে খুব সুন্দর করে সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দীর চরিত্রটাকে এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দর্শকদের নজর কাড়বে। প্রকৃত ইতিহাসের সঙ্গে এর অনেক মিল রয়েছে। কোনো জায়গায় কোনো মিথ্যে ঘটনা দেখানো হয়েছে বলে আমার মনে হয়নি। অন্যদিকে আমরা দেখেছি যে গোপাল মুখোপাধ্যায়কে বারবার সিনেমাতে গোপাল পাঠা বা পাঠাদা এই বলে সম্বোধন করা হয়েছে, এবং যেখানে দেখানো হচ্ছে যে তিনি একজন কসাই, এই বিষয়টা
আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যেতে পারত। সৌরভ দাসের অভিনয় যেমন অসামান্য ছিল, কিন্তু কোনো কোনো জায়গায় গোপাল মুখোপাধ্যায়ের চরিত্রটাকে কিছুটা হলেও খাটো করে দেখানো হয়েছে বলে আমার মনে হয়। সোহরাবর্দীর মতন কসাইকে থামাতে গেলে একজন হিন্দু কসাই প্রয়োজন। এই বিষয়টাকে ফুটিয়ে তুলতে গিয়ে পরিচালক গোপাল মুখার্জিকে কসাই বানিয়ে দিয়েছেন। এই বিষয়টা আমার পছন্দ হয়নি, কারণ গোপাল মুখোপাধ্যায় তার একটা স্বাধীনতা সংগ্রামের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তার কাকা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনিও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি গান্ধীজির ভক্ত ছিলেন এবং তিনি ভারত ছাড়ো আন্দোলনেও যোগ দিয়েছিলেন। তাই এত খাটো করে দেখানো গোপাল মুখোপাধ্যায়কে হয়তো ঠিক হয়নি। তবে সিনেমার সবথেকে ভালো দিকটা বারবার যেটা বলছি, 1946 সালে নোয়াখালীর হিন্দু নিধন এবং 16ই অগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংসের হিন্দু নিধনের প্রকৃত ছোট ছোট ঘটনাগুলোকে এত সুন্দরভাবে ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে তুলে ধরা হয়েছে, যেটা এতদিন পর প্রকৃত ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরা হয়েছে বলে আমার মনে হয়। বিশেষ করে এই দুটো ক্ষেত্রেই কোনো দাঙ্গার ঘটনা ঘটেনি, যেটা ঘটেছিল সেটাকে বলা যায় হিন্দু নিধন, এবং সেই সত্যটাকে চেপে রাখবার জন্য 1946-এর দাঙ্গার কথা প্রচার করা হয়েছিল। এতদিন পর বিবেক অগ্নিহোত্রী সঠিকভাবে হিন্দু নিধন বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরতে পারলেন বলে ইতিহাসের একটা ঢেকে রাখা চেপে যাওয়া অধ্যায় আবার নতুন করে মানুষের সামনে চলে এলো। সমস্ত দিক দিয়ে বেঙ্গল ফাইলস একটা মনে রাখার মতন সিনেমা। এখানে একটা বিষয় না বললেই নয় যে এই বেঙ্গল ফাইলস সিনেমাটা কিন্তু হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ দেখায়নি, দেখিয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভেদ। যেখানে একটি দৃশ্য আছে যা স্পষ্টতই বলে দেয় এই বিষয়টাকে। তা হলো, ভারত স্বাধীন হওয়ার পর মোহাম্মদ আলী জিন্নাহ যখন দেশ ছাড়ছেন, তখন তাকে একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে 4 কোটি মুসলমান তারা কিন্তু এই ভারতেই থেকে যাচ্ছে, তারা পাকিস্তানে যাচ্ছেন না, এ বিষয়ে কি বলবেন জিন্নাহ সাহেব? জিন্নাহ এর উত্তরে বলেন যে তারা নিশ্চয়ই জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে এদেশে ভালোই থাকবেন। সেক্ষেত্রে সেই সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে যদি তারা ভালোই থাকবেন একজন হিন্দু নেতার নেতৃত্বে, তাহলে দেশটাকে ভাগ করার কি দরকার ছিল? তখন জিন্নাহ হেসে বলছেন, বোঝাই যাচ্ছে তোমাকে হিন্দু কংগ্রেসের পক্ষ থেকে পাঠানো হয়েছে। তার উত্তরে ওই সাংবাদিক বলছেন যে না, তিনি একজন মুসলমান এবং তিনিও এই দেশে থাকবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন। এখান থেকেই পরিষ্কার হয় এই সিনেমাতে হিন্দু মুসলমানের ঐক্যের কথা না বললেও হিন্দু মুসলমানের বিভাজনের কথা কোথাও বলা হচ্ছে না। বলা হয়েছে পাকিস্তানকে বিভাজন করতে গিয়ে কিভাবে হিন্দু নিধন করা হয়েছে এবং বর্তমান সময় দাঁড়িয়েও কোথায় মাইনরিটি পলিটিক্স খেলা হচ্ছে। তবে এই সিনেমা কতটা সফল সেটা একজন দর্শকই বলতে পারবেন, আর তা কেমন লাগলো বা সেই সিনেমাটা দেখে কতটা প্রভাবিত হয়েছেন মানুষজন, সেটার মধ্যে দিয়ে একটা সিনেমার প্রকৃত সার্থকতা অপেক্ষা করছে। আমি আমার মতন করে একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সিনেমাটা দেখার পর নিশ্চয়ই বুঝতে পারবেন যে সত্যিই কি তৃণমূল কংগ্রেসের এই সিনেমাটা ব্যান করে দেওয়া উচিত, নাকি এই সিনেমা দেখার পর মানুষের জাগরণ হবে, নাকি এই সিনেমা দেখার পর কোথাও মনে হবে যে বাংলার ইতিহাস, ভারতের ইতিহাস মানুষের সামনে এভাবেই তুলে ধরা উচিত, নাকি কোথাও মনে হবে যে বেঙ্গল ফাইলস একটা প্রপাগান্ডা 2026 নির্বাচনের আগে। সেটা যদি আপনারা সিনেমা দেখার সুযোগ পান তাহলেই একমাত্র বলতে পারবেন। আমি একেবারে একটা জেনুইন রিভিউ তুলে ধরলাম বলে আমি মনে করি, কোনো বায়াসনেস এখানে রাখার চেষ্টা করিনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট সেকশনে এসে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি যদি ভালো লাগে আজ এই মুহূর্তেই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।